সম্ভাব্য ইরান চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। তারা ইসরায়েলি দূতাবাস কর্মী নিহতের ঘটনা নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এ সময় সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকেরা গণহত্যার শিকার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবির বিষয়ে আলোকপাত করতে গিয়ে সাংবাদিকদের সাথে তর্কে জড়ান তিনি। ওয়াশিংটন ডিসিতে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী নিহতের ঘটনায় শোক ও ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি বলেন, দেশ থেকে জাতিগত হিংসা ও ইহুদি বিদ্বেষ দূর করতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের আগামী 2 দিনের কর্মপরিকল্পনা নিয়েও সংক্ষিপ্ত ধারণা দেন প্রেস সেক্রেটারি। জুনের মাঝামাঝি সময়ে কানাডায় অনুষ্ঠিত G7 সামিটে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগ দেওয়ার কথাও জানান ক্যারোলাইন লেভিট। এছাড়া হাউসে পাশ হওয়া ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটিকে রিপাবলিকানদের অন্যতম সফলতা হিসেবে দেখছে হোয়াইট হাউস। কর ছাঁটাই ও সীমান্ত সুরক্ষায় বিলটি ট্রাম্পের প্রতিশ্রুতির প্রতিফলন বলে তুলে ধরেন প্রেস সেক্রেটারি। অবৈধ মেডিকেইড ভোক্তাদের থেকে প্রকল্পটি ছিনিয়ে নেওয়ায় দুর্বল জনগোষ্ঠীর সহায়তায় এটি আগের চেয়ে আরও বেশি কার্যকর হবে বলে তুলে ধরেন লেভিট। এছাড়া স্বাস্থ্যসেবায় আরও যুগান্তকারী পদক্ষেপ নিতে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি ও সংশ্লিষ্ট অন্যদের সাথে ট্রাম্পের বৈঠক হবে বলেও জানান তিনি। শুল্ক যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ার বিপরীতে আগামী সপ্তাহেও জ্বালানির দাম উল্লেখজনকভাবে কম থাকবে বলে জানান লেভিট। তিনি আরো বলেন, টেক্সাস থেকে কয়েকজন অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে বিতরণে কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বিতরণে বাধা দেওয়া ফেডারেল আদালতগুলোর নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন। এছাড়া সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে লেভিট আরো জানান, ইরানের সাথে সম্ভাব্য পারমাণবিক চুক্তি সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা চলছে এমন দাবি তুলে ওভাল অফিসে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে বাকবিতণ্ডে জড়ান প্রেসিডেন্ট ট্রাম্প। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের সাথে আরেক দফা বিতর্কে জড়ান প্রেস সেক্রেটারি। তবে ট্রাম্পের এই শ্বেতাঙ্গ গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে সাউথ আফ্রিকানরা। দেশটিতে সাধারণ অপরাধের মাত্রা বেশি এমনটা স্বীকার করলেও ওই হামলাগুলো জাতিগত বিদ্বেষের কারণে পরিকল্পিত গণহত্যা নয় বলে দাবি করছেন তারা। ক্যালিফোর্নিয়ার সান্টিয়াগো সিটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে সান্টিয়াগো ফায়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিমান বিধ্বস্তে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এদিকে বিমানে যাত্রীর সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। হঠাৎ এক বিকট শব্দ, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন, ধোঁয়া, আতঙ্ক আর কান্নার আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার ঘটে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা। একটি ছোট সিভিলিয়ান বিমান বিধ্বস্ত হয়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন আরও অনেকেই। স্থানীয় সময় ভোর 4টার কিছু সময় আগে স্যান ডিয়েগোর ঘন কুয়াশায় মোড়া একটি এলাকায় আছড়ে পড়ে বিমানটি। আগুন লেগে যায় একাধিক বাড়ি আর গাড়িতে। বিমানের সঙ্গে লেগে বৈদ্যুতিক তার কেটে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকায়। দুর্ঘটনার অল্প সময়ের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। শুরু করে উদ্ধার কাজ। যদিও কালো ধোঁয়া আর ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ একাধিকবার বাধাগ্রস্ত হয়। সকল প্রতিকূলতা মোকাবেলা করে উদ্ধারকারীদের সহযোগিতায় প্রায় 100 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্যান ডিয়েগো ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ফায়ার চিফ জ্যান এজি সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বিমানে থাকা একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ঠিক কতজন যাত্রী বিমানটিতে ছিলেন। বিমানটির ধারণ ক্ষমতা ছিল 8 থেকে 10 জন। বিধ্বস্ত হওয়ার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এরই মধ্যে দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। দুর্ঘটনা কবলিত এলাকাটিতে 2300 সামরিক পরিবার বসবাস করত বলে জানায় পুলিশ।
হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এমনকি বর্তমান বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, ক্যাম্পাসে সহিংসতা এবং ইহুদি বিদ্বেষ ছাড়াও চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আতাতের প্রমাণ মিলছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এই আদেশকে বেআইনি দাবি করে বিশ্ববিদ্যালয়টি বলছে এই আদেশ বাতিল করতে তারা পদক্ষেপ নেবে। এই প্রসঙ্গে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান ফক্স নিউজকে বলেন, ইহুদি শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানটি চরম বৈষম্যমূলক আচরণ করছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলন এবং ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন DEI নিয়ে অনড় অবস্থানে থাকার মাশুল গুনতে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিকে। আগেই বন্ধ হয়েছে ফেডারেল অনুদান। এবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে এখন থেকে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবে না। চলে যেতে হবে বর্তমান বিদেশি শিক্ষার্থীদেরও। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে জানান, সহিংসতা এবং ইহুদি বিদ্বেষের পাশাপাশি চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের প্রমাণ মিলেছে এই ক্যাম্পাসে। তাই 2025-26 শিক্ষাবর্ষ থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এই প্রতিষ্ঠান। এছাড়া বর্তমানে যেসব ভিসাধারী ছাত্রছাত্রী হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। ভর্তি হতে ব্যর্থ হলে এইসব শিক্ষার্থীরা বিতাড়িত হতে পারেন বলেও সতর্ক করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এ বিষয়ে হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো জে গ্রিন মনে করেন, প্রাচীন এবং সম্পদশালী হলেও ট্রাম্প প্রশাসনের সাথে দীর্ঘ লড়াইতে পেরে উঠবে না হার্ভার্ড ইউনিভার্সিটি। I know that people think Harvard has over $50 billion in endowment and they're, have this status and this history. That's all true, but the federal government is bigger and richer and will prevail here in this fight. এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় হার্ভার্ড ইউনিভার্সিটি এক বার্তায় জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ হার্ভার্ড কমিউনিটি এবং দেশের জন্য মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসবে। ক্যাম্পাসে একাডেমিক এবং গবেষণামূলক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে কমপক্ষে 7,000 বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, যা এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর প্রায় 27%। তবে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান বলেন, ইহুদি শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে বলেই হার্ভার্ডের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। নিজের ক্রিপ্টো কয়েনের ক্রেতাদের নিয়ে গোপনে ডিনার পার্টির আয়োজন করে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আর এই পুরো আয়োজনকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি আখ্যা দিয়েছেন সেনেটর ক্রিস মার্ফি। সারা বিশ্ব থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো মিম কয়েনের ক্রেতারা বৃহস্পতিবার আমেরিকায় জড়ো হন। এদিন প্রেসিডেন্টের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এক বিশেষ নৈশভোজে অংশ নেন তারা। এই নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে কঠোর গোপনীয়তার মধ্যে। ট্রাম্পের এই আয়োজনের কঠোর সমালোচনা করেছেন সেনেট ডেমোক্র্যাটরা। এদিন সংবাদ সম্মেলনে সেনেটর ক্রিস মার্ফি কয়েনের এই পুরো আয়োজনকে সবচেয়ে বড় দুর্নীতি আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের কাছ থেকে এই কয়েন কেনার মাধ্যমে যে কেউ গোপনে তার সাথে দেখা করে নিজেদের স্বার্থ আদায় করে নিতে পারবেন। এই গোপন ডিনার পার্টিতে উপস্থিত অতিথিদের বেশিরভাগই বিদেশি হওয়ায় দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। কারা কারা গোপনে দেশের প্রেসিডেন্টের এত কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের নামের তালিকা দেশের জনগণের সামনে প্রকাশের দাবি জানান সেনেটর মার্ফি। এদিকে সেনেটর এলিজাবেথ ওয়ারেন এই পার্টিকে দুর্নীতির মহোৎসব আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ক্রিপ্টোর মাধ্যমে নিজেকে ধনী করতে দেশের প্রেসিডেন্টের পদ ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। সেনেটর জেফ মার্কলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নীতিমালা বিক্রি করছেন। তিনি ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসাকে দুর্নীতির মাউন্ট এভারেস্ট আখ্যা দেন। সেনেটর মার্কলি দাবি করেন, শুধু যে বিদেশি রাষ্ট্রগুলো দেশের জন্য হুমকি তা নয়, বিদেশি এই ব্যবসায়ীরা যারা ট্রাম্পের কাছ থেকে এই কয়েন কিনে তার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তারাও দেশের জন্য বিপজ্জনক। সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল মনে করেন, এই বিষয়টি শুধুমাত্র দুর্নীতির নয়, এর সাথে জাতীয় নিরাপত্তারও সংশ্লিষ্টতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তিনি দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন। হাউসে পাশ হওয়া ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিলটি সেনেটে অনুমোদন পাবে কিনা তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তারা বলছেন, মেডিকেড এবং স্ন্যাপের কাটছাট সহ বিলটিতে বড় পরিবর্তন আনতে পারে সেনেট। এছাড়া সেনেট রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও কয়েকজনের বিরোধিতায় আটকে যেতে পারে বিগ বিউটিফুল বিল। তাই চূড়ান্তভাবে বিলটি পাশ হওয়ার পথে এখনও
বড় বাধা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নানা নাটকীয়তা ও দীর্ঘ বিতর্কের পর বৃহস্পতিবার মাত্র 1 ভোটের ব্যবধানে হাউসে পাশ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল। তবে সংখ্যাগরিষ্ঠ হাউস রিপাবলিকানদের অনুমোদনের মাধ্যমে ট্রাম্পের এই বিশাল বাজেট বিলটি কেবল প্রথম বাধা দূর করল। এখন বিলটি অপেক্ষায় আছে সেনেট রিপাবলিকানদের কাছ থেকেও অনুমোদন পাবার। বিশ্লেষকরা মনে করেন সেনেটে বিলটিতে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান পেনজিয়া পলিসির প্রতিষ্ঠাতা টেরি হেইন্স মনে করেন মেডিকেড এবং নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি কাটছাট সহ বিলের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে সেনেটে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট বলেন সেনেট রিপাবলিকানরা কখনোই এই বিলের পক্ষে ছিলেন না। তার ধারণা সেনেট বিলটিকে খণ্ডিত করে ছোট ছোট বিলে পরিণত করতে পারে। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো ক্রাউলির মতে সেনেটে বিলটির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিলটি নিয়ে সেনেটের মধ্যপন্থী ও বাজেট সচেতন রিপাবলিকানরা আপত্তি জানাতে পারেন বলে মনে করেন তিনি। বিলটি আইনে পরিণত হলে দেশের অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন ক্রাউলি। বিলটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ওপর কি ধরনের প্রভাব পড়বে তা তুলে ধরেন ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাব প্রকল্পের ডিরেক্টর আর্নি টেডেস্কি। তিনি জানান মেডিকেড সুবিধা পাওয়ার জন্য একজন আমেরিকানকে প্রতি মাসে 80 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে। হাউস ফ্লোরে দেওয়া বক্তব্যে মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বিলটির তীব্র বিরোধিতা করেন। জেফ্রিস বলেন রিপাবলিকানদের এই বিল দেশের অর্থনীতির ওপর এক ধরনের হামলা। সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার হচ্ছে, এই দাবির সমর্থনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো একটি ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্যাক্ট চেকাররা। বুধবার সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিউক্যাসলের কাছে হাইওয়ের ধারে একটি সমাধিস্থলে সারি সারি ক্রসের ভিডিও দেখান প্রেসিডেন্ট। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই হাইওয়েতে কোনো ক্রস বা সমাধিস্থল নেই। তবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন সাউথ আফ্রিকায় গণহত্যার শিকার হাজারো শ্বেতাঙ্গ নাগরিকের সমাধিস্থলের এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে। আলোচনা ভালোভাবে শুরু হলেও সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার হচ্ছে এই দাবির সপক্ষে ছবি, ভিডিও এবং সংবাদ প্রতিবেদনের কপি দেখানো শুরু করেন প্রেসিডেন্ট। রামাফোসাকে নিউক্যাসলের কাছে P39 হাইওয়ের ধারে একটি সমাধিস্থলে সারি সারি ক্রসের ভিডিও দেখান প্রেসিডেন্ট। দাবি করেন প্রত্যেকটি ক্রস বর্ণবাদী সহিংসতায় নিহত একজন শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকান নাগরিকের সমাধিস্থল। তবে অনুসন্ধান দল পাঠিয়ে সেখানে সমাধিস্থল বা ক্রস কিছুই পায়নি বিবিসি, ডয়েচে ভেলে এবং NBC নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে সাউথ আফ্রিকার স্থানীয় সংবাদ মাধ্যম জানায় উইটকুরিস মনুমেন্টে কয়েক হাজার সাদা ক্রস আছে, তবে তা সহিংসতায় নিহত শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ সহ সব শ্রেণী পেশার মানুষের সমাধিস্থল। এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক ম্যাগি হেবারম্যান বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের মিথ্যাচার করছেন ট্রাম্প। এক নিয়মিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন সাউথ আফ্রিকায় গণহত্যার শিকার হাজারো শ্বেতাঙ্গ নাগরিকের সমাধিস্থলের এই ভিডিওটির সত্যতা প্রশ্নবিদ্ধ করা অবান্তর। এ নিয়ে প্রশ্ন তোলায় রাগারাগিও করেন তিনি। এদিকে ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে দেশে অভিবাসী হিসেবে আশ্রয় নেওয়া থিও দে ইয়েগান নামে একজন শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকান নাগরিক স্বীকার করেন তাদের বিরুদ্ধে কোনো গণহত্যা চলছে না। স্বাধীন এবং স্বায়ত্তশাসিত সরকারি সংস্থার সদস্যদের বরখাস্ত করতে পারবেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এক রায়ে ট্রাম্প প্রশাসনের আবেদন সাময়িকভাবে মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের সদস্য গুইন উইলকক্স এবং মেরিট সিস্টেমস প্রোটেকশন বোর্ডের ক্যাথি হ্যারিসকে বরখাস্তে আর কোনো বাধা রইল না। তবে ফেডারেল রিজার্ভের বিরল গঠন কাঠামো এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটিতে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে ওকলাহোমায় দেশে প্রথম ভার্চুয়াল ধর্মীয় স্কুলে সরকারি অর্থায়ন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উচ্চ আদালত। এদিন 4-4 ব্যবধানে বিচারপতিরা বিভক্ত হয়ে পড়েন।
গত 10 মার্চ ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের সদস্য গুইন উইলকক্স ভীষণ উচ্ছ্বাস নিয়ে নিজ অফিসে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত মানুষের অভাব ছিল না, হবেই না বা কেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্তের নির্দেশ চ্যালেঞ্জ করে নিম্ন আদালত থেকে নিজের পক্ষে রায় নিয়ে অফিসে ফিরছিলেন। কিন্তু বৃহস্পতিবার এই কৃষ্ণাঙ্গ রমণীর হাসি মুছে গেল, কারণ এদিন দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে প্রেসিডেন্ট চাইলে স্বাধীন এবং স্বায়ত্তশাসিত সরকারি সংস্থাগুলোর সদস্যদের বরখাস্ত করতে পারবেন। সই ছাড়া রায়ে ট্রাম্প প্রশাসনের আবেদন সাময়িকভাবে মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ফলে উইলকক্স এবং মেরিট সিস্টেমস প্রোটেকশন বোর্ডের ক্যাথি হ্যারিসকে বরখাস্তে ট্রাম্পের আর কোনো বাধা রইল না। তবে ফেডারেল রিজার্ভের বিরল গঠন কাঠামো এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটিতে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে ওকলাহোমায় দেশের প্রথম ভার্চুয়াল ধর্মীয় স্কুলে সরকারি অর্থায়ন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি উচ্চ আদালত। এদিন 4-4 ব্যবধানে বিচারপতিরা বিভক্ত হয়ে পড়েন। বিচারপতি অ্যামি কোনি ব্যারেট আগেই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। আইন বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ আদালতে যখন কোনো বিষয় সুরাহা না হয় তখন নিম্ন আদালতের রায় বহাল থাকে। ফলে স্টেট সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলো, যেখানে ধর্মীয় স্কুলে অর্থায়নকে অসাংবিধানিক বলা হয়েছে। তাই ওকলাহোমায় স্টেটের তহবিল বরাদ্দ দিয়ে অনলাইন ভিত্তিক ধর্মীয় স্কুল চালু করা যাচ্ছে না। স্টেট অ্যাটর্নি জেনারেল গ্যান্টার ড্রামন্ড সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। বলেছেন, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত মাইল ফলক হয়ে থাকবে। তবে এর বিরোধিতা করেছেন ওকলাহোমা স্টেট সুপারিনটেন্ডেন্ট অব পাবলিক ইনস্ট্রাকশন রায়ান অল্টার্স। জানিয়েছেন, ক্যাথলিক ধর্মাবলম্বীদের দীক্ষিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ওদিকে এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে ফেলা এবং সেখান থেকে কর্মী ছাঁটাইয়ের উপর বিধিনিষেধ আরোপ করেছেন বোস্টনের এক ফেডারেল বিচারক। ট্রাম্পের 2টি নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে মামলার রায়ে ইউএস ডিস্ট্রিক্ট জাজ মিয়ং জুন বলেছেন, অর্ধেকের মতো ডিপার্টমেন্ট কর্মী ছাঁটাই করা আপাতত যাবে না। এছাড়া বিচারক আদেশ দিয়েছেন, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থী ঋণের অর্থ স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও স্থানান্তর করা যাবে না। ফলে সাময়িকভাবে হলেও 2000-এর বেশি শিক্ষা খাতের কর্মীকে প্রশাসনের বরখাস্ত করার প্রক্রিয়া আটকে গেল। লুইজিয়ানায় শুনানি চলাকালে কলাম্বিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তি চেয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আদালতের বাইরে প্রতিবাদে অংশ নেন খলিলের সমর্থক ও প্যালেস্টাইনপন্থীরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হয়রানিমূলক আটক ও বিতরণের নিন্দা জানান তারা। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী নিহতের ঘটনায় নিউ ইয়র্ক সিটির সিনাগগ ও অন্যান্য স্থানে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত 8 মার্চ কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। তাকে নির্বাসনে পাঠানোর পরিকল্পনার মধ্যেই বৃহস্পতিবার লুইজিয়ানার লাসাল ইমিগ্রেশন কোর্টে তার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির আগে প্রথমবারের মতো তার শিশুপুত্রের সাথে দেখা করেন খলিল। বিচারের সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার নূর আবদুল্লাহ। বিচার কাজের শুরুতেই মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দেন বিচারক জেমি কোমান্স। গ্রিন কার্ডের আবেদনে খলিল মিথ্যা বলেছেন বলে সরকারের অভিযোগের বিষয়ে তার পক্ষের আইনজীবীদের যুক্তি শুনতেও অস্বীকৃতি জানান বিচারক। যদিও শুনানির আগে 600 পৃষ্ঠারও বেশি নথি, ঘোষণাপত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণপত্র জমা দেন তার আইনজীবীরা। এদিকে খলিলের মুক্তির দাবিতে এদিন আদালতের বাইরে বিশাল বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও শুভানুধ্যায়ীরা। এ সময় খলিলের মুক্তির দাবিতে স্লোগান লিখে ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, বর্তমান প্রশাসনের গ্রেফতার ও নির্বাসনের চেষ্টা দেশের নাগরিকদের বাকস্বাধীনতা লঙ্ঘন করছে। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় 2 ইসরায়েলি দূতাবাস কর্মী নিহতের ঘটনায় নিউ ইয়র্ক সিটির সিনাগগ ও অন্যান্য স্থানে নিরাপত্তা জোরদার করেছে সিটি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস। তিনি বলেন, বুধবারের ঘটনার পর নিরাপত্তা উদ্বেগ না থাকলেও ধর্মীয় স্থান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান টহল বাড়ানো হয়েছে। এছাড়া ভারী অস্ত্রসহ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে কয়েক হাজার সার্ভেইলেন্স ক্যামেরার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।